আচ্ছা দেখ, তাহলে আমরা আস্তে আস্তে, তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করব বলছিলাম সেটা হচ্ছে ভর কেন্দ্র, তাই তো, সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাস কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস? সেন্টার অফ মাসের সংজ্ঞা কাকে বলে? সেন্টার অফ মাস, ভর কেন্দ্র কাকে বলে? কেউ ভর কেন্দ্র কাকে বলে? যে কোনো একটা বস্তুর ভর কোনো একটা বিন্দুতে যদি কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যায়, then that point can be considered as center of mass, তাই তো। এই পেনটার পুরো মাস এই পেনটার পুরো বডি জুড়ে ডিস্ট্রিবিউটেড, কিন্তু বডির এই পুরো মাসটা কনসেন্ট্রেট আছে, মানে একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে যদি আমি ধরি, সেই বিন্দুটা কোথায় হবে বলতো? at the middle of the pen, তাই তো। এই মিডিলটাতে যদি এটাকে আমি সাপোর্ট করি তাহলে পেনটা পড়বে না, পড়বে কি? মিডিলটাতে যদি সাপোর্ট করি তাহলে পেনটা পড়ছে না, কিন্তু একটু পাশে যদি আসি তাহলে পড়ে যাবে, তাই তো। তাহলে সেন্টার অফ মাসটা কোথায় হচ্ছে? সেন্টার অফ মাসটা হচ্ছে পুরো ভরটা যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে সেই বিন্দুটাকে সেন্টার অফ মাস বলি। এখানে একটা সুষমভাবে বণ্টিত কোনো একটা মাসের ক্ষেত্রে যদি মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেন্টারে হচ্ছে, কিন্তু সব জায়গায় সেন্টারে হবে তার কোনো মানে নেই, সেন্টারে নাও হতে পারে, তাই তো। তো এটা হচ্ছে সেন্টার অফ মাস বলতে। আমরা সেন্টার অফ মাসের ডেফিনেশন যদি বলি তাহলে কিভাবে বলা যেতে পারে বলতো? যে একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, দ্য মাস কনসেন্ট্রেটেড এট এ পয়েন্ট অফ এ ইউনিফর্মলি অর নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বডি ক্যান বি কনসিডার্ড এজ সেন্টার অফ মাস। এটা কিন্তু প্রপার ডেফিনেশন অফ সেন্টার অফ মাস হচ্ছে না। সেন্টার অফ মাসের প্রপার ডেফিনেশন কি জানিস তো? যে পয়েন্টটাতে ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা শুধুমাত্র লিনিয়ার মোশন হবে, শুধুমাত্র লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন মানে হচ্ছে রৈখিক গতি, লিনিয়ার মোশন মানে হচ্ছে রৈখিক গতি, শুধুমাত্র কি হবে? লিনিয়ার মোশন হবে। তুই তোর পেনটা তোর ওই বোর্ডের উপরে ফেলে পরে ঠিক মিডিলটাতে ফোর্স অ্যাপ্লাই করে দেখ, পেনটা সোজা যাবে। ঠিক মিডিলটায় যদি ফোর্স অ্যাপ্লাই করতে পারিস, কিন্তু মিডিলটা বাদ দিয়ে যদি একটু পাশে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তখন পেনটা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে হয়তো, কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে, মানে শুধুমাত্র লিনিয়ার মোশন হবে না। ওখানে লিনিয়ার মোশনের সাথে সাথে রোটেশনাল মোশন হবে, মানে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে। কিন্তু বডিটা যদি শুধুমাত্র রৈখিক গতি হয় তাহলে কোন বিন্দুটাতে বল প্রয়োগ করতে হবে? মাঝের বিন্দুটা। মানে কি মাঝের বিন্দুটা? হচ্ছে তোর পেইন্টার ক্ষেত্রে মাঝের বিন্দু মানে কি? যে বিন্দুটাতে ভরটা কেন্দ্রীভূত আছে, দ্যাট পয়েন্ট ক্যান বি কনসিডার্ড এজ সেন্টার অফ মাস। ঠিক আছে, তাই ডেফিনেশন অফ দ্য সেন্টার অফ মাস ডেফিনেশন কি বলতে পারি? যে কোনো যে বিন্দুতে বস্তুর সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়েছে, যে বিন্দুতে বস্তু সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। আচ্ছা দেখ, তাহলে কি বললাম আমি? যে বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এবং যে বিন্দুতে বল প্রয়োগ করলে, এবং যে বিন্দুতে লেখাও তার সাথে, এবং যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধুমাত্র রৈখিক গতি হয়, এবং যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধুমাত্র রৈখিক গতি লাভ করে, এবং যে বিন্দুতে বল প্রয়োগ করবে বস্তুটি শুধুমাত্র রৈখিক গতি লাভ করে, তাকে, যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধুমাত্র রৈখিক গতি লাভ করে তাকে সেন্টার অফ মাস বলে, সিওএম বলে। ঠিক আছে, সবসময় সেন্টার অফ মাস কে আমি সবসময় সেন্টার অফ মাস কে আমি COM দিয়ে লিখব, সেন্টার অফ মাস। ঠিক আছে, COM সেন্টার অফ মাস দিয়ে লিখব। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা, যে আমরা এখানে যেটা ক্যালকুলেট করব, আমরা এখানে যেটা পড়ব সেটা হচ্ছে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস ফর ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন মাস অফ বডি। বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে মাস আছে, তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস আছে, এই পেনটা হতে পারে, একটা রিং হতে পারে, একটা ডিস্ক হতে পারে, একটা বই হতে পারে, একটা শঙ্কু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেইগুলোর সেন্টার অফ মাস আমরা কীভাবে বের করব? এইটা হচ্ছে আমাদের এখানের মেন ডিসকাশনস ম্যাটার, যে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। ঠিক আছে, এবার ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়, এটা হচ্ছে হেডিং, ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়। প্রথমে ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশন অফ বডি, মানে হচ্ছে যদি ভরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যদি ভরগুলো থাকে তাহলে সেটার মাস। ওখানে একটা কালো পেন রয়েছে না এখানটা, তো যদি ছড়িয়ে ছিটিয়ে মাস থাকে তাহলে কিরকম হবে?
ঠিক আছে, দেখ মনে কর এটা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, স্থানাঙ্ক জ্যামিতি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তিনটে অ্যাক্সিস আমরা জানি, এক্স ওয়াই জেড। এখানে মনে কর কিছু ডিস্ট্রিবিউশন, কিছু ভর আছে, ভরগুলোর অবস্থান হচ্ছে, মনে কর একটা m1 ভর আছে যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1। একটা m2 ভর আছে যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, z2। সিমিলারলি এরকম করে mn সংখ্যক ভর আছে যার স্থানাঙ্ক হচ্ছে xn, yn, zn। ঠিক আছে, তো এদের সেন্টার অফ মাস ক্যালকুলেশন করার নিয়মটা হচ্ছে xcm, এক্স সেন্টার অফ মাস বের করার ফর্মুলা হচ্ছে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস ডট ডট mn xn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট mn, দ্যাট ইজ টোটাল মাস অফ দ্য বডি। সিমিলারলি YCM বুঝতে পারছিস কি হবে, আর ZCM ও বুঝতে পারছিস কি হবে। ঠিক আছে, YCM মানে হচ্ছে m1 y1 প্লাস m2 y2 ডট ডট mn yn ডিভাইডেড বাই m1 প্লাস m2 ডট ডট mn, আর এটা হচ্ছে m1 z1 প্লাস m2 z2 ডট ডট। এইটা হচ্ছে সেন্টার অফ মাস বের করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে ফার্স্ট রাইট ডাউন দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস ফর ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশন। মানে ভরটা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তার ভরকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, হয়েছে, ভরকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে যে এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা লিখবি সলভ করে জায়গা। প্রথমে হচ্ছে টু বডি সিস্টেম, টু বডি মাস সিস্টেম, m1 and m1 and m2 separated by distance r. m1 and m2, two masses are separated by distance r. We want to find out the position of COA. ঠিক আছে, m1 m2 দুটো ভর পরস্পর থেকে r দূরত্বে আছে, এদের সেন্টার অফ মাসের অবস্থান আমরা বের করতে চাইছি বাই ইউজিং দিস ফর্মুলা। ভালো করে শুন কিভাবে করতে হয়। ফর্মুলাটা জানলেই তো আর অঙ্কটা করা যাবে না। ফর্মুলা তো সবাই আমরা জানি, অনেক কিছুরই ফর্মুলা জানি। অঙ্ক যখন করেছি, সাধারণ অঙ্ক, ম্যাথের অঙ্ক, অঙ্কের অঙ্ক যখন করছিস তখনও দেখেছি সব ফর্মুলা আমরা জানি, ত্রিকোণমিতির ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এলজেব্রা, সব কিছুর ফর্মুলা জানি, কিন্তু অঙ্ক করতে গিয়ে আটকে যাই। তাহলে ফর্মুলা জানাটা, ফর্মুলা তো জানতেই হবে, কিন্তু দিস ইজ এ নট অনলি ক্রাইটেরিয়া টু সলভ দ্য প্রবলেম, তাই তো? তাহলে কী রকমভাবে করবো দেখ, সেন্টার অফ মাস বের করার জন্য প্রসেসটা শুন। যে কোনো মাস ডিস্ট্রিবিউশন অফ বডি যখন থাকবে, যে কোনো একটা মাসকে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের অরিজিন ধরে নেবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু ফাইন্ড আউট দ্য পজিশন অফ COA। কি বললাম আর একবার বলছি, যে কোনো একটা ভরকে একটা স্থানাঙ্ক জ্যামিতির আমি অরিজিন ধরে নেব। যে কোনো একটা ভরকে, যতগুলো, দুটো বডি থাকুক, তিনটে বডি থাকুক, চারটে বডি, যতগুলো সংখ্যক বডি থাকুক, যে কোনো একটা বস্তুর অবস্থানকে আমি ধরে নেব এটা একটা স্থানাঙ্ক জ্যামিতির অরিজিন। তাহলে আমি কি ধরছি, m1 m2 টু মাসেস আর সেপারেটেড বাই ডিসটেন্স আর, দিস ইজ গিভেন, এটা দেওয়া আছে। তো আমি ধরছি m1 এই অবস্থানটা হচ্ছে একটা স্থানাঙ্ক জ্যামিতির অরিজিন মানে কোঅর্ডিনেট হচ্ছে 0,0। তাহলে এই দিকটা কি, এই দিকটা হচ্ছে x অক্ষ, কোন অক্ষ এই দিকটা, আর উপরের দিকে কোন অক্ষ, y অক্ষ, উপরের দিকে y অক্ষ, আর একদম x আর y এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে z। ওটা তো আমি ড্র করতে পারবো না, তখন ইমাজিন করতে হবে। ড্রটা আমরা এরকম করে করি, এরকম করে অ্যাকচুয়ালি যে অক্ষটা তো আমরা জানি এরকম, কিন্তু এটা তো আর বোর্ডে করতে পারবো না, আঁকতে পারবো না, খাতাতেও আঁকা যাবে না, তখন ওটা কল্পনা করতে হবে। তো আমরা যে অক্ষটা বোঝাই এরকম অভিমুখ দিয়ে। যাই হোক, তো এখানে m1 বিন্দুর অবস্থান আমি ধরে নিয়েছি 0,0, যেহেতু আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের অরিজিন ধরেছি। তাহলে m2 স্থানাঙ্ক কত হবে বল, m2টার স্থানাঙ্ক কত হবে, এখান থেকে কত দূরত্বে, আর দূরত্বে 0, না তাহলে r, 0। ঠিক আছে, তাহলে দেখ এখানে m1 মানে m1 ভরের স্থানাঙ্ক x1 y1 বেরিয়ে গেছে, মানে আমি তো ধরেই নিয়েছি। আর m2রও স্থানাঙ্ক কিন্তু আমি বের করে নিতে পেরেছি, মানে x2 আর y2ও আমি জেনে গেছি। ঠিক আছে, তো এখানে এরপরে সেন্টার অফ মাসের ফর্মুলা আমি এটা ইউজ করব।
এখানে x অক্ষ বরাবর আছে, দুটোরই y0, তাহলে YCM বের করার দরকার নেই, জেড এর তো প্রয়োজনই নেই, জেড তো নাই, যেহেতু 2 ডাইমেনশনাল আছে, একটা দ্বিমাত্রিক তলে আছে। এখানে শুধুমাত্র x অক্ষ বরাবর বস্তুটার অবস্থান আছে, তাহলে আমি xCM x সেন্টার অফ মাসের ফর্মুলা কি লিখব? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কি লিখবো বলো? m1 এর জায়গায় x1 এর জায়গায় বলো কি লিখবো, আর x2 এর জায়গায় কি লিখবো? x2 এর জায়গায় কি 0? তাহলে এটা স্থানাঙ্ক কত দাঁড়ালো, মানে সরি পজিশন কি দাঁড়ালো? m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু, এটাই বেরোলো তো, তাই তো? এবারে দেখ দুটো ভর যদি সমান হয়ে যায়, m1 আর m2 দুটো ভর যদি সমান হয়, m1 আর m2 দুটোই ভর যদি সমান হয়, তাহলে এর পজিশনটা কোথায় দাঁড়াচ্ছে? এটা m ডিভাইডেড বাই 2m, m কেটে গেল, r বাই 2 মানে কোথায়? মিডিলে হবে না? দুটো ভর যদি সমান হয় তাদের সেন্টার অফ মাসের পজিশনটা কোথায় হবে? দুটো ভর যদি সমান হয় সেন্টার অফ মাসের পজিশন মিডিলেই হবে, তাই এখানে মিডিলেই হচ্ছে। কিন্তু দুটো ভর যে সমান থাকবে তার তো কোনো গল্প থাকতে পারে না, হবে না, দুটো নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। লিখ 2 কেজি 4 কেজি এবং 6 কেজি দুটি ভরের বস্তু, গরম লাগছে তো, 4 কেজি এবং 6 কেজি দুটি ভরের বস্তু পরস্পর থেকে 4 কেজি এবং 6 কেজি দুটি ভরের বস্তু পরস্পর থেকে 20 মিটার দূরত্বে অবস্থিত। 4 কেজি এবং 6 কেজি দুটি ভরের বস্তু পরস্পর থেকে 20 মিটার দূরত্বে অবস্থিত। এদের COM নির্ণয় করো, ঠিক আছে? তো এটা করতে পারবি, করা তো দরকার নেই, বুঝতে পারিস তো, করা যাবে তো? 4 কেজি 6 কেজি পরস্পর থেকে 20 মিটার দূরে অবস্থিত, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য COM বাই ইউজিং দিস ফর্মুলা। যে কোনো একটা 4 বা 6, যে কোনো একটাকে মূল বিন্দু ধরে নিবি স্থানাঙ্ক জ্যামিতি, তাহলে আরেকটা স্থানাঙ্ক বেরিয়ে যাবে, আরেকটা স্থানাঙ্ক বেরিয়ে গেলেই তারপরে তো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা টু ফাইন্ডিং দ্য ভ্যালু অফ COM, ঠিক আছে? তো যেটা আমি করে নিতে পারবো, বোঝা গেছে তো? ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি 3 বডি ডিস্ট্রিবিউশন অফ মাস হয়, যদি বস্তুগুলোর মনে কর স্থানাঙ্ক দেওয়াই থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। মনে কর বলে দিলে যে একটা 1 কেজি ভরের বস্তু, একটা 2 কেজি ভরের বস্তু, একটা আমি বলছি এরকম, লিখে এটাও করে রাখবি। লিখ একটি 1 কেজি 2 কেজি এবং 3 কেজি, একটি 1 কেজি কমা দিয়ে 2 কেজি এবং 3 কেজি, একটি 1 কেজি কমা দিয়ে 2 কেজি কমা দিয়ে 3 কেজি ভরের বস্তু যথাক্রমে 1,1,1 1,0,1 এবং 1,1,0 বিন্দুতে মিটার লিখে দে, ওগুলো সবগুলো মিটার এককে, এম ছোট হাতের এম লিখে দে। বিন্দুতে অবস্থিত হলে এদের ভর কেন্দ্রের, মনে কর বললাম আমি, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখি কি হবে, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। কি কি দেখ, আমি খাবো না, ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখ শুন, দেখ এখানে m1 m2 and m3 is given or not? m1 m2 and m3 is given. The position coordinate of m1 is given, x1 y1 z1 is given. The position coordinate of m2 also given, x2 y2 and z2 দেওয়া আছে না নেই? m3 রও x3 y3 z3 দেওয়া আছে না নেই? Then you can find out the xcm, ycm and zcm by using this formula. Direct put করে দিলে বেরিয়ে যাবে না, যাবে না?
এক্সসিএম বেরিয়ে গেল, ওয়াইসিএম বেরিয়ে গেল, জেডসিএম বেরিয়ে গেল, কিন্তু অঙ্কটা এখানে কোশ্চেনটা আমি বলেছি হোয়াট ইজ দ্য পজিশন ভেক্টর। তো এটা কি বেরোলো? পজিশন কোঅর্ডিনেট। তাহলে পজিশন কোঅর্ডিনেটটা তুই পেয়ে গেছিস, তাহলে পজিশন ভেক্টর কি লিখবি? xcm ইনটু y প্লাস ycm ইনটু প্লাস zcm ইনটু, বুঝতে পেরেছিস তো? তাহলে ফার্স্ট যেটা কাজ xcm ycm zcm থাকলো, কিন্তু অপশনস গুলো দেখছিস i হেড j হেড k হেড দিয়ে আছে, কারণ পজিশন ভেক্টর বলেছে। তো xcm ইনটু i হেড প্লাস ycm ইনটু j হেড প্লাস zcm ইনটু k হেড করে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, করতে পারবি তো? করার প্রয়োজন নেই তো? ঠিক আছে, নেক্সট মনে কর ধরে নে এটা একটা, আচ্ছা 3 বডি সিস্টেম করছি, তো মনে কর এটা একটা সমকোণী, ঠিক আছে? এখানে m1 ঘরের বস্তু আছে, এখানে m2 ঘরের বস্তু আছে, আর এখানে m3 ঘরের বস্তু আছে, আর এইগুলো সব সাইডস হচ্ছে, মানে এই হাইট আর বেস দুটোই হচ্ছে লম্ব আর ভূমি দুটোই। কোশ্চেন এটাই, হ্যাঁ 3 বডি, 3টে মাস আছে, 3টে মাস আছে মানে তো 3 বডি নাকি? ওটাও 3টে ছিল যদিও, 3 বডি। তাহলে এখানে কি হবে? ওই একই গল্প একই, যে কোনো একটা বস্তুকে আমি একটা মূল বিন্দু স্থানাঙ্ক জ্যামিতি মূল বিন্দু ধরে নেব, ঠিক আছে? লেট আস ফার্স্ট কনসিডার পজিশন অফ এ বডি অ্যাজ অরিজিন অফ এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট। বল এটা এখানে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে এটাই তো, এটা হচ্ছে এখানে, এখান থেকে এটা হচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে, মানে লম্বটা এ ভূমিটাও এ, দৈর্ঘ্যকে বলছে। আরও ধরলেও চলতে, গেল ধরলেও চলতে, তো মিলে, ঠিক আছে? সেটা তো আর ব্যাপার না। এরপরে কি বলছি আমি, যে কি করে করবো এখানে? ওই একই সব থেকে ভালো যেটা নিয়ম, সব থেকে ইজি যেটা হবে কোঅর্ডিনেট কনসিডারেশনে, সেটা হচ্ছে একদম লেফট মোস্ট যে ভরটা থাকবে, একদম বাঁ দিকের প্রান্তে যে ভরটা থাকবে না, সেটাকে তুই অরিজিন করবি। আরেকবার বলছি, যে কোনো একটা ডিস্ট্রিবিউশনে মাস অফ বডি থাকবে, তো একদম বাঁ দিকের প্রান্তে যে ভরটা থাকবে, তুই সেটাকে আমি অরিজিন করবো। কি সুবিধা হবে আমার? কারণ ডান দিকে তো পজিটিভ গুলো, তাহলে সব কোঅর্ডিনেট গুলো পজিটিভ অ্যাক্সিসে আসে। পজিটিভ অ্যাক্সিসে আসলে ক্যালকুলেশনটা একটু ইজি হবে। নেগেটিভ আসলেও কোনো ব্যাপার নেই। নেগেটিভ আসলে কি হবে? তখন -2 -x -a দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করার থেকে প্লাস দিয়ে গুণ করাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। তার জন্য আমি কোঅর্ডিনেট কোনটা করবো? একদম লেফট মোস্ট এন্ডের বডিটা। বোঝা গেছে তো? এরপরে কি হবে? কোঅর্ডিনেট কিরকম হবে? এই দিক বরাবর x অ্যাক্সিস এবং এই দিক বরাবর y অ্যাক্সিস, and z is perpendicular with x and y, তাই তো? তাহলে এটা যদি অরিজিন হয়, এটার কোঅর্ডিনেট কত হবে? এটার কোঅর্ডিনেট হবে a, হবে তো? এটার কোঅর্ডিনেট কত হবে? কোনো ডাউট নেই তো? এই কোঅর্ডিনেট বের করাগুলো বুঝতে পেরেছিস? এই কোঅর্ডিনেট বের করাগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এরপরে ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ xcm and ycm। xcm আর ycm বের করতে পারবি না? x1 y1, x2 y2, x3 y3, তাহলে এখানে বেরোবে না xcm ycm and zcm? বেরোবে কি বেরোবে না? ঠিক আছে, তাহলে লিখ। এটা করে নিবি, এটা আমি আর বের করছি না। এটা পারবি তো করতে? এটা আমি আর করছি না, এটা পারবি? ডাউট আছে কি? বুঝতে পেরেছিস তো? বল হ্যাঁ বলছি আমি। এখানে দেখ, এটার কোঅর্ডিনেট কত? x1 y1 কত? এটা x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3। zcm বললি তো? zcm নাই, zcm এখানে থাকবে না। আমি zcm বলে দিন, যদি zcm থাকতো তাহলে z হতো, এখানে তো z নাই, এখানে z বের করার গল্প নেই। তাহলে এখানে ফর্মুলা কি হবে? উত্তর বলো। xcm সমান কত হবে? m1 * 0 প্লাস m2 * a প্লাস m3 * 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। সিমিলারলি ycm কত হবে? ycm হচ্ছে m1 * 0 প্লাস m2 *
0 plus m3 into a divided by m1 plus m2 plus m3 বোঝা গেছে? বুঝতে পেরেছিস? বোঝা গেছে না ডাউট আছে রে? তুই পেছনে বসে একটু দেখতে পাচ্ছিস? বুঝতে পেরেছিস? তাহলে এটা সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষকোণে m ভরের বস্তু আছে, m ভরের বস্তু। তাহলে এখানে ওই একই রকম কনসেপ্ট, কি কনসেপ্ট, যে এটাকে আমি অরিজিন ধরবো, তাহলে এটা হচ্ছে আমার x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ। তাহলে এটার কোঅর্ডিনেট কত, এটার কোঅর্ডিনেট কত, আর এটার কোঅর্ডিনেট বলতে পারবেন, তাই তো? মাধ্যমিকে সত্যি ভালো নাম্বার পাই, √3/2 ইনটু এটাই তো হবে। এখান থেকে এতটা কত, এখান থেকে যদি ড্রপ লিস তাহলে এখান থেকে এটা কত a/2, আর এখান থেকে এটা হাইটটা কত, সমবাহু ত্রিভুজের হাইট হচ্ছে √3/2 ইনটু বাহু। তাহলে এটা হচ্ছে a/2 আর এটা হচ্ছে √3/2 ইনটু বাহু। তাহলে হয়ে গেল x1 y1 পেয়ে গেলি, x2 y2 পেয়ে গেলি, x3 y3 পেয়ে গেলি। তাহলে xcm ও xcm বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে তো? ঠিক আছে। খাওয়া হয়ে গেল পুরোটা একসাথে। কেউ নাই স্যারের ক্লাসে, কেউ নাই। আর কেউ নাই লো না আমরা বলতে দিলি স্যারের পেজটা খুলে দিলি। কি একটা স্কয়ার হয়, ঠিক আছে? প্রত্যেকটাতে মনে করে m ভরের বস্তু আছে, বা এটা 2m ধরে লিখি। এটা একটা বর্গাকার একটা সাইজ, ঠিক আছে, যার প্রত্যেকটা কর্নারে দুটো পাশাপাশি m আর দুটো পাশাপাশি 2m আছে, আর বাহু সবে, ঠিক আছে? তাহলে এটা সি হয়। বের কর, এটা সেন্টার অফ মাস। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের সেন্টার অফ মাস। এখানে কি ছিল, ফর্মুলা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেক্ষেত্রে সেন্টার অফ মাস বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছিলাম। এরপরে যদি ভরটা ছড়িয়ে ছিটিয়ে না হয়ে যদি একটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস মানে কিরকম স্যার? মনে কর পেনটা তোর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, তোর বোর্ডটা, তোর কপিটা, তুই নিজে, আমি নিজেও, প্রত্যেকটা ভর নিরবিচ্ছিন্ন, প্রত্যেকটা অংশে ভর আছে। তো সেই সমস্ত জায়গাগুলো সেন্টার অফ মাস কি করে বের করা হয়, কিরকম ধরনের এক্সাম্পল বলতে চাইছি? মনে কর এটা একটা ভর আছে, এই ভরটা টোটাল, এটার টোটাল ভর হচ্ছে m and length হচ্ছে কিছু l. Then we want to find out the position of CY. সেন্টার অফ মাস বের করার ফর্মুলা, সেন্টার অফ মাস বের করার ফর্মুলা হচ্ছে xcm, বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার dm x dm, ইন্টিগ্রেশন ওভার x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার dm। আমি বোঝাচ্ছি কোনটা কি বলে, এত কিছু ঝামেলা দেখছি, যতটা ঝামেলা লাগছে ততটা কিছু ঝামেলা নয়। বেসিক কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন টুকু জানতে হবে, বিরাট কিছু ইন্টিগ্রেশনের ঝামেলাও নেই। এখানে ডিএমটা হচ্ছে একটা, এই সম্পূর্ণ ভরটার একটা ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডিএম। মানে এখানে আমি ধরে নিচ্ছি এটা একটা রড, তো বা যে কোনো একটা ভর, সেটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা ভর, যেটার এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ড, যেটার ভর হচ্ছে এম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? প্রতি একক দৈর্ঘ্যে ভর কত রে? এম ডিভাইডেড বাই, তাই তো এল দৈর্ঘ্যে ভর হচ্ছে এম, একক দৈর্ঘ্যে ভর কত? এম ডিভাইডেড বাই। এটাকে লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন বলে বা লিনিয়ার মাস ডেনসিটি বলে। ডেনসিটি কাকে বলে? ঘনত্ব কাকে বলে? প্রতি একক আয়তনে যেটা প্রতি একক আয়তনের ভর যে ঘনত্ব বলে, এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্য। এটা একটা ওয়ান কাইন্ড অফ ঘনত্ব, ঠিক আছে? প্রতি একক ক্ষেত্রফলে ভর হলে ওটাকে সারফেস মাস ডেনসিটি বলে। আর আমরা যে ঘনত্বটাকে বলি সেটা হচ্ছে ভলিউম মাস ডেনসিটি, যেটাকে আমরা জেনারেল ডেনসিটি। তো যাই হোক, সেগুলো বাদ দিয়ে আমি প্রতি একক দৈর্ঘ্য ভর একটা কিছু ঘনত্ব টনত্ব ভাবার দরকার নেই, ল্যাবডা দিয়ে ধরছি। তো আমি কি করছি, আমি এই যে কোনো একটা প্রান্ত থেকে x দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ধরি, ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশটার নাম হচ্ছে এলিমেন্ট।
এলিমেন্ট মানে হচ্ছে অংশ, এলিমেন্টের একদম ডিকশনারি মিনিং হচ্ছে অংশ। ঠিক আছে, আমি এলিমেন্ট কথাটা অনেকবার ইউজ করব, 11-এ কম ইউজ হবে, 12-এ প্রচুর জায়গায় ইউজ হবে। এলিমেন্টের সাথে পরিচিত হয়ে যায়। এলিমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা ডিস্ট্রিবিউশন, যে কোনো একটা কিছু, একটা নিরবিচ্ছিন্ন কোনো একটা অংশের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে একটা এলিমেন্ট। যে কোনো একটা নিরবিচ্ছিন্ন কোনো একটা অংশের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এলিমেন্ট। তাহলে কি করছি, আমি x দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ধরছি, যেটা যে এলিমেন্টটার দৈর্ঘ্য আমি কত ধরছি, dx। তাহলে এই dx অংশটার ভর কত হবে, প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l। তাহলে dx অংশটার ভর কত হবে, দ্যাট ইজ dm। ওই ক্ষুদ্র অংশটাকে তো আমি dx ধরেছি, তাহলে ওই ক্ষুদ্র অংশের ভরটাও ক্ষুদ্রই হবে, ক্ষুদ্র সেন্সে d ব্যবহার করা হয়। এটা নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনের মনে আছে, যে কোনো একটা অংশের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অংশ বোঝানোর জন্য d ব্যবহার করা হয়, ক্ষুদ্র বোঝানোর জন্য এই সাইনটাও ব্যবহার করা হয়, ডেল্টা ব্যবহার করা হয়, ডেল্টার থেকেও ক্ষুদ্র। তাহলে আমি এখানে dm মানে কত লিখবো বল, প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l ইনটু dx। প্রতি একক দৈর্ঘ্যের ভরকে দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিলাম, তাহলে dx অংশের ভর পেয়ে গেল। বোঝা গেছে? এরপরে আমি ফর্মুলা ইউজ করব HCF। এরপর কি, যে কোনো একটা প্রান্ত বিন্দুকে, এটাকে আমি অরিজিন করেছি, এটাকে আমি অরিজিন ধরেছি, তবে আমি এখান থেকে এই dm, এই যে এই অংশটা যে dm, এই dm অংশটার কোঅর্ডিনেট কত হবে, x, কত হবে, x, 0। তাহলে এখানে কি লিখছি, x dm মানে হচ্ছে এই dm ভরটা স্থানাঙ্ক, dm ভরটার কোঅর্ডিনেট, এই dm ভরটার কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক x ইনটু dm। যদি আমি ycm বের করতাম তাহলে y ইনটু hcm বের করতাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে ইন্টিগ্রেশন ওভার x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার dm। বোঝা গেছে তো? এরপরে তুই dm এর ভ্যালুটা বসা, কত হবে, ইন্টিগ্রেশন ওভার x m ডিভাইডেড বাই l ইনটু dx ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন m ডিভাইডেড বাই l ইনটু dx। যদিও এটা আমার অত করার প্রয়োজন নেই, ইন্টিগ্রেশন ওভার dm মানেই সম্পূর্ণ ভর, ইন্টিগ্রেশন ওভার dm মানেই পুরো ভর, ইন্টিগ্রেশন ওভার dx মানেই তো x লিখি, ইন্টিগ্রেশন ওভার dl মানেই তো l লিখি, তাহলে ইন্টিগ্রেশন ওভার dm মানেই সম্পূর্ণ ভর, ওটাকে আমি m লিখতে পারি। আর এইখানে আমাকে কিন্তু m/l ইনটু dx লিখতে হবে, কারণ এইখানে এই dm এর অবস্থানটা x এর উপরে নির্ভর করছে, আর যেহেতু dm টা একটা dx আছে, তাই কিন্তু এখানে dm টাকে কিন্তু আমি m লিখে দিতে পারবো না, কারণ x টাও পরিবর্তনশীল আছে, x টা তো পরিবর্তনশীল আছে, x টা তো অবস্থান পরিবর্তনের সাথে সাথে x এর ভ্যালু পরিবর্তন হবে। তাহলে আমি x টাকে যেহেতু কনস্ট্যান্ট ধরতে পারি না, তাই ইন্টিগ্রেশন ওভার dm উই ক্যান নট বি রাইট অ্যাজ m, কিন্তু নিচে তো x নাই, তাহলে ইন্টিগ্রেশন ওভার dm নিচের অংশটাকে কিন্তু আমি m লিখে দিচ্ছি। এরপরে কি করছি, আমি m/l টাকে বাইরে বের করে দিচ্ছি, m/l টা এই m টা তো বাইরে আছেই, 0 থেকে l x dx কত হবে বল, x dx এর ইন্টিগ্রেশন মনে আছে আশা করি, x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি হয়, x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই, তাহলে এটা কি হয়ে যাবে, x² ডিভাইডেড বাই, তার মানে হচ্ছে এই m টা কেটে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে x² ডিভাইডেড বাই 2, 0 থেকে l। তাহলে এটা কত হয়ে গেল, 1/l ইনটু l² ডিভাইডেড বাই, the result become l/, কত হচ্ছে, রেজাল্ট হচ্ছে l/। তাহলে রডটার সেন্টার অফ মাস কোথায় দাঁড়ালো, at the middle of the, রডটার সেন্টার অফ মাস কোথায় দাঁড়ালো, at the middle of the, কিন্তু মিডল অফ দ্য রড নাও হতে পারে, যদি আমার রডটা বেকাটা না হতো, একদিকটা মোটা একদিকটা সরু হতে পারতো। দেখ আমি এরকম বলছি, যাই হোক সাপোজ এটা তো ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের সেন্টার অফ মাস বের করার ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলাটা লিখ, তারপর আমি অঙ্ক দিচ্ছি অন্যরকম। দেখ একটা অঙ্ক মনে কর, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মাস অফ বডি, ইউনিফর্ম নয়, মানে কি রকম বলতো, রডটা ধর এরকম রড হতে পারে, যে রডটা আস্তে আস্তে যত প্রান্ত দিকে যাচ্ছে তত ভরটা বাড়ছে, কি রকম ভাবে ভরটা বাড়ছে, এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা নট ইনটু x, এটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, আর রডটার দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে l। ঠিক আছে, ওই একই কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ COM, দেখি এটা যদি করতে পারিস তাহলে যে করতে পারবে তাকে একটা গিফট দেবো, কিন্তু একই নিয়ম, কোনো হার্ড কিছু নয়, চকলেট।
তাহলে এখানেও সেম একই রকম ভাবে x ডিসটেন্স দূরে dx একটা এলিমেন্ট ধরবো, তাহলে এই dx এর dm টা কত হবে? dm টা কত হবে কি বললাম? ল্যামডা ইনটু dx, ল্যামডা ইনটু dx মানে ল্যামডা নট x ইনটু dx, সেম একই ফর্মুলা x dm বের করার, ইন্টিগ্রেশন ওভার x dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ওভার dm। এরপর আমি বসাবো x dm এর জায়গায় ল্যামডা নট x dx, আর নিচে কি লিখবো? ল্যামডা নট x dx। এখানে ইন্টিগ্রেশন ওভার dm টাকে কিন্তু m লিখতে পারবো না, যেহেতু m টা x এর উপরে ডিপেন্ড করে আছে। এখানে যেহেতু ইন্টিগ্রেশন ওভার dm টাকে m লিখতে পারবো না, যেহেতু এখানে dm টা মানে m dm এর ভ্যালুটা x এর উপর ডিপেন্ড করে আছে। তাহলে এটা কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার dx হয়ে গেল, আর এটা কত হবে? ইন্টিগ্রেশন ওভার x dx হবে। ল্যামডা নট ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে নিচে। ইন্টিগ্রেশনের লিমিট কোথায় হবে? 0 থেকে l, এটাও 0 থেকে l। তাহলে এটা কি হয়ে যাবে বল? l³ ডিভাইডেড বাই 3, তাই তো? আমি একটু স্টেপ জাম্প করে লিখছি, আর এটা কত হবে? x স্কয়ার ডিভাইডেড বাই 2, উল্টে গেলে কি হয়ে যাবে? 2 ডিভাইডেড বাই l স্কয়ার, তার মানে কত হয়ে গেল? 12 বাই 3। দিস ইজ দ্য রেজাল্ট। ঠিক আছে, কিছুই না, এটা ইন্টিগ্রেশনটা একটু খুব ঝামেলা, একটু ঘোরানো ইন্টিগ্রেশন, মানে একটা কোর্স যাই হয়েছে তো। তাহলে এখন ইন্টিগ্রেশন ওভার dm মানে তো dm এর ভ্যালুটা ল্যামডা নট ইনটু x, ল্যামডা নট ইনটু x ইনটু dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার dm জায়গায় ল্যামডা নট ইনটু x ইনটু dx লিখেছি না, ওখানে এখানে dm এর জায়গায় m লেখা যাবে না এখানে, কারণ dm টা ইজ ফাংশন অফ x, তাই dm এর জায়গায় x লেখা যাবে না এখানে। ঠিক আছে, বোঝা গেছে তো? বোঝা গেছে তো? ঠিক আছে, আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তারপর আমি প্র্যাকটিস একবার অন্য সময় করব, বুঝলি? আরেকটা লাস্ট নিয়ম আমি শিখিয়ে দিই, দেখ শুনেলে। সেটা হচ্ছে যে যদি কোনো একটা ভরকে কোনো একটা অংশ থেকে কেটে বাদ দেওয়া হয়, যদি কোনো একটা ভরকে কোনো একটা কন্টিনিউয়াস অংশ থেকে, একটা নিরবিচ্ছিন্ন কোনো একটা অংশ থেকে কেটে বাদ দেওয়া হয়, তখন সেন্টার অফ মাস কত হবে? দেখ ভালো করে শুন মন দিয়ে। একটা ডিস্ক, এটা একটা ডিস্ক হচ্ছে, ডিস্ক মানে তো বুঝতে পারছিস প্লেট। তাহলে এখানে ডিস্কটা রেডিয়াস হচ্ছে r, ভর হচ্ছে m, তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে? এর সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টার অফ মাস মিডলে হবে। পুরো ভরটা নিরবিচ্ছিন্ন ভাবে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করলে এটা মিডলে হবে। ঠিক আছে, মিডলে হবে। কিছু সেন্টার অফ মাস তখন মুখস্থ রাখতে হবে, সেটা আমি পিডিএফ করে দিচ্ছি, ওটা মনে রাখি টেবিল করে। তো আপাতত এর পরে আমি কি করছি? এই ডিস্কটার এই অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে r/2 অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে বেঁচে রইল কতটা? বেঁচে রইল এতটা অংশ। এই অংশটা সেন্টার অফ মাস, তো এই এর সেন্টার অফ মাস কতটা হবে? এটার ফর্মুলা শুনো, এটার ফর্মুলা হচ্ছে m into x minus m into x divided by m minus n, এটা হচ্ছে ফর্মুলা। এখানে এই যে মাইনাসের অংশগুলো যেগুলো না, এগুলো হচ্ছে কাটিং পোরশনটা, যে পোরশনটা কাট করছে সেই অংশটা। ক্যাপিটাল এমটা কি স্যার? ক্যাপিটাল এমটা হচ্ছে পুরো ভর, ক্যাপিটাল এমটা হচ্ছে টোটাল মাস, ক্যাপিটাল এক্সটা কি? সেন্টার অফ মাস অফ এম, পুরো অংশটা সেন্টার অফ মাস। ছোট এমটা কি? মাস অফ দা কাটিং পোরশন, যে অংশটাকে কাট করা হচ্ছে সেটা। আর এই ছোট এক্সটা কি? সিওএম, সেন্টার অফ মাস অফ ওই কাটিং পোরশন। ঠিক আছে, নেক্সট কি করছি আমি? দেখ এরপরে আমি ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব, মন দিয়ে শুনো। যে অংশটাকে কাটা হয়েছে এই অংশটার ভর কত প্রথমে? হোয়াট ইজ দ্য মাস অফ দ্য কাটিং পোরশন, এটা তো আমার বের করতে হবে। তো মাস অফ দ্য কাটিং পোরশন কত হবে? আমি এখানে প্রতি একক ক্ষেত্রফলে ভর কতটা সেটা ফার্স্ট বের করে নেব। ভাবুন, ফাইন্ড আউট। প্রতি একক ক্ষেত্রফলে ভর কতটা কি করে বের করব? m ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার তো ডিস্কটার এরিয়া, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর কত? m বাই পাই আর স্কয়ার। তাহলে এই অংশটার ভর কত কি করে বের করব বলো? প্রতি একক ক্ষেত্রফলে ভর ইনটু পাই ইনটু r বাই 2 তার ব্যাসার্ধটা কত? r বাই 2 তার দেন ইট বিকাম, ভ্যালুগুলো বসালে দেখবি m ডিভাইডেড বাই 4 পেয়ে যাচ্ছে। সিগমার ভ্যালুটা বসালে সব কাটাকাটি গিয়ে m ডিভাইডেড বাই 4 হচ্ছে। ঠিক আছে, এরপরে বল এটা সেন্টার অফ মাস কোথায়? মিডলে এখানে। এটা সেন্টার অফ মাস কোথায়? মিডলে এখানে।
তাহলে এইখানে xcm যখন বের করব ভালো করে দেখ, এখানে m তো m লিখলাম, x এর ভ্যালুটা কত হবে, আমি এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের অরিজিন ধরে নিচ্ছি, এটাকে অরিজিন ধরে নিচ্ছি, তাহলে কত হয়ে গেল m * 0। যে অংশটা কাটা হয়েছে সেই অংশটার ভর কত, m/4, সেটার কোঅর্ডিনেট কত, m/4, এটার কোঅর্ডিনেট কত, r/, এটার কোঅর্ডিনেট কত, r/2, এটা 0, আর এই দিক থেকে এই দিকে এটার কোঅর্ডিনেট কত হবে, 0,r/2 হ্যাঁ 0,r/2, মানে r/2, 0, 0,r/2 দরকার আছে, এটা কি এটা এটা সবসময় যে R/2 হ্যাঁ, সর্বদাই r/2 হবে, r/2 ছাড়া তো আলাদা মানে আর সেটা এখানে তো রেডিয়াসটা আমি r রেডিয়াসের কেটেছি, তাহলে এই অংশটার দৈর্ঘ্য তো r/2, এটা গিভেন, এটা দেওয়াই আছে, তাহলে এটা তো r/2 এই হবে, ঠিক আছে। তাহলে এখানে কোঅর্ডিনেটটা r/2, r/2 নয় মাইনাস r/2, কারণ উল্টো দিকে আছে, নেগেটিভ অ্যাক্সিসে আছে, তার জন্য এটার কোঅর্ডিনেট কত হবে, মাইনাস r/2 ডিভাইডেড বাই কি হবে, m - m/4। তাহলে এটা ক্যালকুলেট কর, m/4 কেটে যাবে, 3m/4 হচ্ছে, আর এটা হচ্ছে r/6, দেখ এটা r/6 বেরোবে, এটা ক্যালকুলেট কর, দেখ r/6 বেরোবে, উপরে m/4 আর নিচে হচ্ছে 3m/4, এটা বিয়োগ কর, দেখ 3m/4 হচ্ছে, m - m/4 মানে কত, 3m/4 হচ্ছে না, তাহলে 3m/4 আর উপরের m/4 কেটে যাচ্ছে, নিচের একটা 3 বাদছে আর উপরের r/2 আছে, ওই 3টার সাথে এই দুটো গুণ হয়ে কত হচ্ছে, r/6। স্টেপ জাম্প করেছি, তোমরা করবে, পর লাইন বাই লাইন করো, আমি একটু তাড়াতাড়ি করে দিলাম। তো এখানে কত হচ্ছে r/6, r/6 মানে কি বলা যায়, r/6 মানে হচ্ছে এর সেন্টার অফ মাসটা কোন দিকে, r/6 মানে সেন্টার অফ মাসটা কোন দিকে, r/6 মানে সেন্টার অফ মাসটা কোন দিকে, এই দিকে, এই দিকে হচ্ছে r/6, এই দিকে পজিটিভ অ্যাক্সিসে, তো তার মানে কোন দিকে, r/6 এই দিকে, আরে ওটাই তো হওয়া উচিত, এই অংশটা কেটে তো বাদ দিয়ে দিয়েছি, এই অংশটা নেই, চাঁদমামা হয়ে গেছে, বুঝতে পেরেছিস জিনিসটা দেখতে, আছে। এই অংশটা তো নেই, তাহলে সেন্টার অফ মাসটা কোন দিকে যাবে, যেদিকে ভর আছে সেই দিকেই তো সরে যাবে, তাই না। আমার ভর 80 কেজি, আরেকজনের 30 কেজি, 10 মিটার দূরত্বে আছে, সেন্টার অফ মাসটা কোন দিকে ফেলে থাকবে, আমার দিকে থাকবে, তাই তো, ওটা তো। তাহলে এইখানে এই দিকটাতে তো ভর নেই, ভর তো এই দিকটাতে আছে, তাহলে সেন্টার অফ মাসটা কোন দিকে হেলে থাকবে, এই দিকে, তাহলে r/6 বেরোচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা টু ক্যালকুলেট দ্য সেন্টার অফ মাস ফর এনি কাটিং পোরশন, যদি কোনো একটা পোরশনকে কাট করা হয় তাহলে সেন্টার অফ মাস এরকম ভাবে বের করা যায়। আরেকটা পদ্ধতি সেন্টার এটা আমি নাও অ্যাপ্লাই করতে পারি কোনো জায়গাতে, কোন জায়গায় না অ্যাপ্লাই করতে পারি ওটাও একটু দেখে নেব, কোন জায়গায় না অ্যাপ্লাই করতে পারি জানিস তো, মনে করো এরকম একটা প্লেট বলা আছে, ঠিক আছে, এই প্লেটটাকে মনে কর 4টে সমান অংশে ভাগ করা আছে, শুনে নেবে পরে ভিডিওটা দেখে করবি, 4টে অংশে ভাগ করা আছে, এরপরে এই অংশটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে কতটা অংশ বেঁচে রইল, এইটুকু অংশ বেঁচে রয়েছে 3 ভাগ। এবার এইটার জন্য তোকে এই ফর্মুলাটা করা দরকার নেই, এই ফর্মুলাটা করতে যাওয়া মানে ফালতু বড় হওয়া, আননেসেসারি বড় করতে পারিস তুই, কিন্তু এই ফর্মুলাটা করা দরকার, এর থেকে সহজ ফর্মুলা তোর কি হবে, এই যে 3টে সমান অংশে ভাগ হয়েছে, এর সেন্টার অফ মাস কোথায়, মিডলে, এর সেন্টার অফ মাস কোথায়, মিডলে, এর সেন্টার অফ মাস কোথায়, মিডলে, তাহলে একটা এটাকে m/4 ধরে নিলে, এটাকে m/4 ধরে নিলে, এটাও তো m/4, তাহলে এটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে m/4 এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে দূরত্বটা তো বুঝতে পারছিস, এটার বাহু যদি মনে করে a হয় তাহলে এটা a/2, এটাও a/2, তাহলে তুই xcm ycm এর যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে করে দিতে পারবি, ওটা অনেক ইজি হবে এটার থেকে, তাই তো। কাটিং পোরশনে মাস বের করা, তারপরে ওখান থেকে সেন্টার অফ মাস, এটা থেকে এটা সহজ, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এটা কিছু করার নেই, এক্ষেত্রে তুই এরকম ভাবে সিমেট্রিক ভাবে ভাগ করতে পারবি কি, এটা তো একটা অ্যাবনর্মাল সেট, এই অংশটাকে আমি বাদ দিই, কিন্তু যতটুকু অংশ বেঁচে আছে ওই অংশটা দেখ, এই অংশটাতে একটা অ্যাবনর্মাল সেট, সিস্টেমেটিক আছে কি আনসিস্টেমেটিক আছে, তাহলে তোকে কিন্তু এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। উই ক্যান ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস ফর এনি কাইন্ড অফ কেস, যে কোনো ধরনের কেসের ক্ষেত্রে বাই ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে, কিন্তু একটু কমপ্লিকেটেড হবে, একটু ঝামেলার হবে। তো আপাতত সেন্টার অফ মাসের আমি যতটুকু বললাম এইটুকু করবি, এক্সাম্পলস আমি 2-4টা আরো কিছু করে দেবো, আর যে অংশটা আমি বলছি কিছু কেসের সেন্টার অফ মাস তোকে মুখস্থ রাখতে হবে, তুই বের করতে পারবি। একটা কোন আইসক্রিম খাওয়া, কোন বুঝতে পারছিস, কোন আইসক্রিম চোখ, ওটার সেন্টার অফ মাস কোথায়, ওটার হাইট যদি h হয় তাহলে সেন্টার অফ মাস h/3 তে হয়। কি করে হয় স্যার, ক্যালকুলেশন করে বের করা যাবে, ভলিউম ইন্টিগ্রেশন করে দেখ বড় হবে ক্যালকুলেশন, কেন করতে যাব, আমার তো সেন্টার অফ মাস পড়বে, তাহলে আমি h/3 মনে রাখবো না, এত বড় ক্যালকুলেশন করে h/3 বের করবো, মনে রাখবো h/3 তে হয়।
একটা সেমি সার্কুলার রিং। একটা পুরো রিং যদি হয় তাহলে তো সেন্টার অফ মাস মিডিলে, কিন্তু একটা সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাস কত হয় 2π/3 তে। মনে রাখবো 2π/3 যদিও এই ইন্টিগ্রেশনটা সহজ, একটু অতটাই বড় নয়, কিন্তু তবুও ইন্টিগ্রেশন করে কিন্তু আমি বের করবো না। এই ধরনের কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের যেগুলো সেগুলো সেন্টার অফ মাস তোমাকে মনে রাখতে হবে। এরকম 7-8টা মনে রাখলেই চলবে, বড় মানে 5-6টা মনে রাখলেই চলবে। এই 5-6টার ডায়াগ্রাম আমি এখানে পিডিএফ করে দিচ্ছি, এটা ছবি করে ওখানে লিখে দিবি, যে যা হোক কিছু করবি ওটা মনে রাখবি। আর তার সাথে সাথে এই যে এক্সাম্পলস গুলো বললাম এই এক্সাম্পলস গুলো করে রাখবি। মানে এই এক্সাম্পলস গুলো এবার ইউজ করে অন্যরকম হতে পারে। ভরগুলো ভেবে তোকে কিছু বলে দিল 2 কেজি 5 কেজি 8 কেজি, তার কোঅর্ডিনেট ডিফারেন্ট বলে দিল। মনে কর পজিশন ভেক্টর বলে দিল, মনে কর এরকম বলো যে একটা 2 কেজি ভরের অবস্থান ভেক্টর হচ্ছে i hat plus j hat, আর একটা 4 কেজি ভরের অবস্থান ভেক্টর হচ্ছে 2i hat minus j hat। তাহলে ওই বডিগুলোর সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর কত? বুঝতে পারলি কি কোশ্চেনটা বললাম আমি? লিখ একটি 2 কেজি ভরের, এটাই লাস্ট, একটি 2 কেজি ভরের অবস্থান ভেক্টর, একটি 2 কেজি ভরের অবস্থান ভেক্টর i hat plus j hat, একটি 2 কেজি ভরের অবস্থান ভেক্টর i hat plus j hat জলদি i hat plus j hat এবং 4 কেজি ভরের অবস্থান ভেক্টর, 4 কেজি ভরের অবস্থান ভেক্টর কিছু একটা লিখ, i hat minus j hat লিখে দে, i hat minus j hat, যা হোক কিছু একটা লিখ, হয়েছে তো? ঠিক আছে, দেন ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ COM। তাহলে এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখ কিরকম করে করবো, এখানে m1 দেওয়া আছে আর r1 ভেক্টর দেওয়া আছে, তাই তো, আর m2 দেওয়া আছে r2 ভেক্টর দেওয়া আছে। কি করব? সেন্টার অফ মাসের r ভেক্টরটা বের করতে বলেছে। কি করব? m1 into r1 ভেক্টর প্লাস m2 into r2 ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2। কোথা থেকে আসলো? ওই এখান থেকে এসেছে, ওই যেটা xcm ycm এর ফর্মুলা সেখান থেকে এসেছে। তুই সেখান থেকে i hat j hat দিয়ে যদি বসাস তাহলে এটা পেয়ে যাবি। তাহলে m1 ভরকে ওর পজিশন ভেক্টর দিয়ে গুণ করে দেবো, m2 ভরকে ওর অবস্থান ভেক্টর দিয়ে গুণ করে দেবো, পজিশন ভেক্টর দিয়ে গুণ করে দেবো, দুটোই যোগ করে দেবো ডিভাইড বাই মোট ভর দিয়ে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে মোটামুটি অলমোস্ট যে এক্সাম্পলস গুলো সচরাচর পড়বে WBJEE JEE পর্যন্ত যে ধরনের কোশ্চেন্স পড়বে, আর একটা সেন্টার অফ মাসের সাথে কনজার্ভ অফ লিনিয়ার মোমেন্টামের একটা রিলেশন আছে। বুঝতে পেরেছিস? এই জায়গাটার অঙ্কগুলো আমি একবার পরে করে দেবো। আপাতত মোটামুটি একটা ডিসকাশন যেগুলো সেন্টার অফ মাসের মানে উপরে যে জায়গাগুলো আছে সেগুলো মোটামুটি করা হয়ে গেছে। এই এক্সাম্পলসেই পড়বে, এরকম টাইপেরই পড়বে। ঠিক আছে, এবার এটা ডিস্কের জায়গায় স্ফিয়ার পড়তে পারে, এটা ডিস্ক পড়েছে তার জায়গায় স্ফিয়ার পড়তে পারে। কি হবে ডিফারেন্স? শুধুমাত্র ডিফারেন্স ওই m/4 এর জায়গায় m/8 হবে, আর কিছু হবে না। যদি এটা স্ফিয়ার হয়ে যায় না, একটা গোলক হয়ে যায় না, মনে করে ডাম্বেল, সেই ডাম্বেলটার ওইটুকু অংশ একটা খাপলে তুলে দিচ্ছে, ফাঁপা গোলক যদি হয় তাহলে তো সেটা তো মানে তোর একটা সারফেস বেরোবে, একটা সারফেস বেরোবে, সেটা ক্যালকুলেশন কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। ফাঁপা গোলক যদি হয় তাহলে পুরো ভরটা তোর মিডিলেই থাকবে, কিন্তু যখন ওই অংশটাকে তুই ভাববি, তুই ফাঁপা গোলক ইমাজিন কর না, ফাঁপা গোলকের অংশ বাদ দিবি যখন, তখন তো একটা ক্ষেত্রফলের একটা অংশ বাদ যাবে না, তাহলে সেটা কিন্তু ওইটার ভরটা বের করাটা ঝামেলা হবে, কারণ ওইটার ভর বের করে ওটার সেন্টার অফ মাস বের করাটা ঝামেলা হবে, ওটা অনেক কমপ্লিকেটেড হবে। সেন্টার অফ মাস তো যে কোনো কিছুরই বের করা যাবে, কিন্তু যদি এমন কিছু একটা ডিস্ট্রিবিউশন হয় যে ডিস্ট্রিবিউশন মাসটা একটু অ্যাবনর্মাল, একটু নন ইউনিফর্ম, সেইখানে ক্যালকুলেশন কিন্তু ডিফিকাল্ট হবে। কি তার জন্যই তো আমি যেমন চোংটাও উত্তরতে যাচ্ছে দেখি সেন্টার অফ মাস বের করতে হবে। তো চোংটা যদি মনে করো সেন্টার অফ মাস কিন্তু বেরোবে কত h/3, ক্যালকুলেশন তো বড় হবে কিন্তু বেরোবে h/3। তো আমি কি করতে যাবো, h/3 মনে রাখবো, ভুলি নাই তো আমি অত বছর ধরে। তো এই কিছু সেন্টার অফ মাস তোরা মনে রাখবি, আর যেগুলো আমি বললাম এইগুলো হচ্ছে রুলস, সেই রুলস গুলো মনে রাখবি। যতটা পর্যন্ত কোশ্চেন্স করবে, কারণ তো বললাম WBJEE JEE পর্যন্ত, ততটা পর্যন্ত করতে পারবি, নিচে পরেই